আজকে আমরা পড়বো যেটা সেটা হচ্ছে উইটম্যান-ফ্রান্স ল। এই উইটম্যান-ফ্রান্স ল বেসিক্যালি হচ্ছে একটা, প্রথমে যখন তৈরি হয়েছিল এই লটা বলতে পারে এম্পেরিক্যাল ল ছিল। একদম প্রথমে এম্পেরিক্যাল মানে যেটা এক্সপেরিমেন্টাল প্রুফ থেকে দেখা গেছে যে এরকম হচ্ছে, সেই জন্য একটা থাম্ব রুলের মতো তৈরি করা হয়েছিল। তারপর পরবর্তীকালে সেটাকে আরো অনেক মডিফাই করে মানে একটা লয়ের ফর্ম তৈরি করা হয়েছে। সেটা কি না, সেটা হচ্ছে যে দেখা যায় যে যে সমস্ত মেটেরিয়ালগুলো গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, দে আর অলসো গুড কন্ডাক্টর অফ হিট অলসো, মানে অ্যাজ ওয়েল। তারা যারা তাপের সুপরিবাহী তারা তড়িতেরও সুপরিবাহী হয়, এবং সমস্ত মেটালদের বেলাতেই এই মানে কথাটা আর কি সুপ্রযোজ্য। ইট ইজ ওয়েল অ্যাপ্লিকেবল। দু একটা ব্যতিক্রম দেখতে পাওয়া যায় নন মেটালের বেলায়, যেমন ধরো ডায়মন্ড ইজ এ গুড কন্ডাক্টর অফ হিট বাট এ ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। সেগুলো সেগুলো দু একটা এক্সেপশনাল কেস, সেগুলো বাদ দিই। জেনারেলি ফর অল মেটালস যে এটা বেশি হলে, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটিটা বেশি হলে কোএফিসিয়েন্ট অফ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটাও বেশি হবে। এবার নাও হোয়াট ইজ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি? থার্মাল কন্ডাক্টিভিটি তো পড়ে এসেছি। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কি না, আমরা আর ইকুয়াল টু রো এল বাই এ এরকম একটা এক্সপ্রেশন ক্লাস 10-এ পড়েছিলাম, যদি ভুলে গিয়ে না থাকো। আরটা হচ্ছে রেজিস্ট্যান্স। একটা যে কোনো মেটাল ওয়্যার যদি তার রেজিস্ট্যান্স আর হয়, আর ইজ প্রপোর্শনাল টু এল অর্থাৎ লেন্থ অফ দ্য ওয়্যার, আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এ মানে এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য ওয়্যার। এই দুটি কোয়ান্টিটিকে এইটার সঙ্গে একসঙ্গে রিলেট করলে আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ হতো, এবং তখন একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হতো ব্যাপারটাকে একটা ইকুয়েশন ফর্মে লেখার জন্য। সেই কনস্ট্যান্টটা ছিল রো, এটাকে বলতাম রেজিস্টিভিটি। আমি একবার রিক্যাপিচুলেশন করে নিলাম, আর ইকুয়াল টু রো এল বাই এ। তাহলে রোটাকে বলতাম কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি, শুধু রেজিস্টিভিটি বলা হতো, স্পেসিফিক রেজিস্ট্যান্স বলা হতো, বা কোএফিসিয়েন্ট অফ ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটিও বলা হতো। তাহলে রো ইকুয়াল টু এ আর বাই এল, ক্রস মাল্টিপ্লিকেশন করলে তাই দাঁড়ায়। তাহলে এর ইনভার্স হচ্ছে সিগমা, অর্থাৎ রেজিস্টিভিটি যার বেশি তার সিগমা কম, আর যার সিগমা বেশি তার রো কম। অর্থাৎ কন্ডাক্টিভিটি বেশি হলে রেজিস্টিভিটি কম হবে, রেজিস্টিভিটি বেশি হলে কন্ডাক্টিভিটি কম হবে। তাহলে রো আর সিগমা হচ্ছে পরস্পর ইনভার্ট বা বলবো যে রেসিপ্রোকাল কোয়ান্টিটি, অর্থাৎ এই সিগমা ইকুয়াল টু তাহলে এল বাই এ আর, এইটা দাঁড়াবে। এটা হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির এক্সপ্রেশন। উইটম্যান-ফ্রান্স ল বললেন, মানে এই স্টেটমেন্টটা দিলেন এইভাবে যে coefficient of thermal conductivity and the ratio of the coefficient of thermal conductivity and electrical conductivity is a constant at a particular temperature for all metals. অর্থাৎ মানে ধরা যাক তুমি কপারের থার্মাল কন্ডাক্টিভিটি মাপলে, কপারের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মাপলে 30 ডিগ্রি সেলসিয়াসে, সেইটার ভ্যালু যা হবে, লোহার বেলাতেও থার্মাল কন্ডাক্টিভিটি আলাদা নিশ্চয়ই হবে, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিও আলাদা হবে। সেই 30 ডিগ্রি সেলসিয়াসে যদি দুটোই মাপা হয় এবং দুটো রেশিও করা হয়, দেখা যাবে ওই কপারের করার রেশিওটার সঙ্গে মিলে গেল। তা এই লরেঞ্জ আবার খানিক মডিফাই করেছিলেন এই উইটম্যান-ফ্রান্স লকে। সেটা কি, উনি উইটম্যান-ফ্রান্স তো বলেছিলেন টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখতে হবে, উনি বললেন টেম্পারেচারটা যদি কনস্ট্যান্ট না রাখি তাহলে দেখা যাবে এই কে বাই সিগমা এই রেশিওটা ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাবসলিউট টেম্পারেচার। অর্থাৎ টেম্পারেচার যত বাড়বে, অ্যাবসলিউট টেম্পারেচার যত বাড়বে, মানে অর্থাৎ কেলভিন স্কেলে টেম্পারেচার যত বাড়বে, তার সঙ্গে কে বাই সিগমা রেশিওটা কনস্ট্যান্ট থাকবে। এবং বুঝতেই পারছো এই প্রপোর্শনালিটি রিলেশনকে সরিয়ে দিলে তাহলে কে বাই সিগমা ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু টি, তাহলে কে বাই সিগমা টি ইকুয়াল টু সেই কনস্ট্যান্ট। অর্থাৎ এই উইটম্যান-ফ্রান্স লয়ের ফর্মটা হচ্ছে কে বাই সিগমা, আর লরেঞ্জ মডিফিকেশনের পর এই ফর্মটা দাঁড়ায় কে বাই সিগমা টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। মানে অর্থাৎ উইটম্যান-ফ্রান্স ল ভুল নয়,
কারণ টি যদি কনস্ট্যান্ট করে দাও তাহলে কে বাই সিগমা ইকুয়াল টু কনস্ট্যান্ট টি দাঁড়াচ্ছে, অসুবিধে কিছু নেই। এই হচ্ছে উইটম্যান ফ্রান্স ল। আর এর অ্যাপ্লিকেশন আছে বিভিন্ন জায়গায়, সেটা আমাদের বিবেচ্য নয়, আমাদের দরকার নেই। নেক্সট যে টপিকটা ঢুকবো সেটা হচ্ছে নিউটনস ল অফ কুলিং। নিউটনস ল অফ কুলিং, এই নিউটনস ল অফ কুলিং পড়বার আগে একটা জিনিস অবশ্য পড়ে নেওয়া দরকার, সেটা তোমাদের বলা হয়নি, সেটা আগে শুনে রাখো। সেটা হচ্ছে যে স্টিফানস ল অফ রেডিয়েশন বলে একটা ল আছে। সেই লটা কি না, সেই লটা বলছে যে কোনো একটা ব্ল্যাক বডি যদি রেডিয়েট করে, যে এনার্জিটা রেডিয়েট করবে সেইটা ওই ব্ল্যাক বডিটা টেম্পারেচারের ফোর্থ পাওয়ারের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। অর্থাৎ ই ইজ প্রপোর্শনাল টু দ্য ফোর্থ পাওয়ার অফ টি, মানে টি টু দি পাওয়ার 4 এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে যে এনার্জিটা ও রেডিয়েট করবে। এবার যে বক্তব্যটা, ব্ল্যাক বডি কাকে বলে, হোয়াট ইজ দ্য ব্ল্যাক বডি? ব্ল্যাক বডি মানে কালো রঙের যে কোনো বডি ব্ল্যাক বডি না, ব্ল্যাক বডি হচ্ছে আইডিয়াল ব্ল্যাক বডি বলতে বোঝায় যে বডি সমস্ত রেডিয়েশন তার উপর যা এসে পড়বে সবগুলোকেই অ্যাবজর্ব করতে পারবে, কোনো কিছুকেই সে রিফ্লেক্ট করবে না, বা রিফ্লেক্ট করবে না, ট্রান্সমিটের কথাটা আসছি পরে, রিফ্লেক্ট করবে না, সবই অ্যাবজর্ব করবে, সেই বডিকে আমরা পারফেক্টলি ব্ল্যাক বডি বলবো। এবার তাহলে স্টিফানস ল অফ রেডিয়েশন কেবলমাত্র ব্ল্যাক বডির ক্ষেত্রেই সত্যি, অন্য কোনো বডির ক্ষেত্রে সত্যি না? না, স্টিফান যে লটা দিয়েছিলেন সেই সূত্রটা কেবলমাত্র ব্ল্যাক বডির বেলাতেই সত্যি। এবং বাস্তবে এই ব্ল্যাক বডি আইডিয়ালি পাওয়া যায় না, কারণ বুঝতেই পারছো যে কোনো ল যখন তৈরি হয় আমরা আইডিয়াল কেসটাকে এড়িয়ে তারপর যাই আর কি। তা এই ব্ল্যাক বডির ক্ষেত্রে যেটা নিয়ারেস্ট অ্যাপ্রোচ, অর্থাৎ যে কৃত্রিমভাবে তৈরি বস্তুটিকে সবচেয়ে ব্ল্যাক বডির ক্লোজ বা ক্লোজেস্ট অ্যাপ্রক্সিমেশন রূপে ধরে নেওয়া হয়, সেটা হচ্ছে ফেরিজ ব্ল্যাক বডি। ফেরিজ ব্ল্যাক বডি, হোয়াট ইজ ফেরিজ ব্ল্যাক বডি? ফেরিজ ব্ল্যাক বডি, ফেরি একজন বৈজ্ঞানিক, তিনি একটা পিকুলিয়ার টাইপের একটা বডি তৈরি করেছিলেন। এই যেগুলো বলছি এগুলো সব তোমাদের বইতে আছে, পড়লেই পেয়ে যাবে, এমন নয় যে ইট ইজ নট ইন ইউর বুক। জাস্ট গল্পটা শুনে রাখো, ছবিটাও দেখতে হবে। এই ফেরিজ ব্ল্যাক বডি হচ্ছে একটা ফাঁপা কলসির মতো, ফাঁপা কলসির মতো, মানে একটা হলো স্ফিয়ার, মানে মুখের ওই কলসি যেরকম থাকে সেটা আমি বাদ দিলাম, একটা হলো স্ফিয়ার। সেই হলো স্ফিয়ারের আউটার সারফেস এবং ইনার সারফেস প্ল্যাটিনাম ব্ল্যাক দিয়ে পেন্ট করা আছে, এবং ঠিক মাঝখানটা একটা ছোট্ট ফুটো, মানে একটা ধারের একটা কোনো একটা জায়গায় একটা ছোট্ট ফুটো করা আছে, এবং ঠিক ফুটোটা ঠিক ডায়ামেট্রিক্যালি অপোজিট পয়েন্টে ওই স্ফিয়ার, হলো স্ফিয়ারের যে গায়ে তুমি ফুটো করছো, ধরো এইরকম জায়গায় তুমি ফুটোটা, এই হচ্ছে তোমার হলো স্ফিয়ার, তুমি যদি এই মাথায় ফুটো করো ঠিক তার ডায়ামেট্রিক্যালি অপোজিট পয়েন্টে একটা নচ তৈরি করা আছে, অর্থাৎ একটা পেগ যাকে বলা হয় ইংরেজিতে, অর্থাৎ একটা ত্রিভুজাকৃতি একটা খোঁচার মতো, বা একটা বলতে পারো একটা কনিক্যাল শেপের একটা খোঁচার মতো ওইখানে তৈরি করা আছে, যাতে করে সরাসরি ব্ল্যাক বডি ভেতরে যে রেডিয়েশন প্রবেশ করবে ওই ছোট্ট গর্ত দিয়ে সেটা সরাসরি রিফ্লেক্ট হয়ে আবার বাইরে বেরিয়ে না যেতে পারে। এমনিতেই প্ল্যাটিনাম ব্ল্যাকের অ্যাবজর্পশন পাওয়ার কিন্তু খুব বেশি, অর্থাৎ প্ল্যাটিনাম ব্ল্যাক যতটা মানে তার উপর ইনসিডেন্ট রেডিয়েশন যেটা পড়ে সেটা যদি 100% ধরি, প্রায় 96 থেকে 97% ও একবারই ও অ্যাবজর্ব করে ফেলতে পারে। তাহলে যতটা পড়লো তা 96% যদি অ্যাবজর্ব করে, কেবলমাত্র 4% পড়ে রইল। ওই যে নচটা করা আছে, ওই নচটা এমনভাবে ওই 4% রেডিয়েশনকে রিফ্লেক্ট করবে যেটা আবার ওই ব্ল্যাক বডিরই ভিতরে কোনো একটা সারফেসে গিয়ে পড়বে। তার মানে ওই 4%-এর আবার 96%
সেইখানে আবার অ্যাবজর্ব হয়ে যাবে। তাহলে 4%-এ 96% অ্যাবজর্ব হয়ে গেলে দুটো রিফ্লেকশনে আর কি পড়ে থাকে? প্রায় সামান্য। তার মানে এইরকম প্রতিটি ভেতরে যতবার ওই রেডিয়েশনটা রিফ্লেক্ট করবে ততবার ওই 96% অফ দ্য ইনসিডেন্ট রেডিয়েশন অ্যাবজর্বড হবে, এবং 3-4বার রিফ্লেকশনের পর ধরে নেওয়া হয় যে যতটা এনার্জি ঢুকলো ভেতরে ততটাই অ্যাবজর্বড হয়ে গেল। এবার একটা কথা বলি, সেই ছোটবেলায় শেখা একটা কথা, সেটা হচ্ছে এ গুড অ্যাবজর্বার ইজ এ গুড রেডিয়েটার। গুড অ্যাবজর্বার ইজ এ গুড রেডিয়েটার মানে কি? রেডিয়েশন কথাটা তোমরা শুনেছ। রেডিয়েশন মানে কি? রেডিয়েশন মানে হচ্ছে যে কোনো একটা হট বডি থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে যখন কোনো থার্মাল এনার্জি বেরিয়ে আসে তখন সেই মানে এনার্জিটাকে আমরা রেডিয়েটেড এনার্জি বলি, এবং ইট কামস আউট ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবং জেনারেলি সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাকে ইনফ্রারেড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলা হয়, এবং সেটা আমাদের যে ভিজিবল রেঞ্জ, আমরা যে রেঞ্জের আলো দেখতে পাই তার চেয়ে তাদের ওয়েভলেন্থগুলো বড়। মানে আমরা তো রেড অবধি দেখতে পাই, এটা তার চেয়ে কম, ইনফ্রারেড। ইনফ্রারেড হিসেবে বেরিয়ে যায়। তোমরা সহজ একটা উদাহরণ হিসেবে ভাবতে পারো যে একটা ধরো লোহার রডকে তুমি গরম করেছো, চোখে কিছু দেখতে পাচ্ছ না, একদম রেড হট করনি, কিন্তু বেশ গরম করেছো। সেই রডটার কাছে যদি হাত নিয়ে যাও, ইউ উইল ফিল সাম হিট। কোথা থেকে পাচ্ছ না? ওই যে থার্মাল এনার্জিটা ওই লোহার রডটা অ্যাবজর্ব করেছে, সে কিন্তু হিট রেডিয়েট করছে, অ্যান্ড ইউর হ্যান্ড ইজ অ্যাবজর্বিং দ্যাট হিট। এই হচ্ছে তোমার কি বলবো, রেডিয়েশনের প্রিন্সিপল। এবার তার মানে এ গুড অ্যাবজর্বার ইজ এ গুড রেডিয়েটার। অর্থাৎ রেডিয়েট করতে গেলে তাকে তো আগে মানে তোমাকে আগে, যেমন ধরো পরীক্ষার খাতায় ভালো উত্তর লিখতে গেলে কি করতে হবে? তোমাকে আগে পড়ে জ্ঞান বৃদ্ধি করতে হবে। তোমার যত জ্ঞান বৃদ্ধি করবে তত ভালো উত্তর লিখতে পারবে। সুতরাং মানে এ গুড রিডার অফ টেক্সট বুকস ইজ এ গুড রাইটার অফ আনসার্স। আমি যদি ব্যাপারটাকে এইভাবে অ্যানালজিক্যালি ভাবি, ঠিক তেমনি করে এ গুড অ্যাবজর্ভার অফ হিট ইজ এ গুড রেডিয়েটার অফ হিট অ্যাজ ওয়েল। আর ব্ল্যাক কালার ছোটবেলা থেকেই শেখা যে ব্ল্যাক কালার হচ্ছে কোনো কালারকে ও রিফ্লেক্ট করে না, ও সব কালারকেই কি করে না অ্যাবজর্ব করে নেয়। আর হোয়াইট, পারফেক্টলি হোয়াইট হচ্ছে সে কাউকেই অ্যাবজর্ব করে না, সবাইকে রিফ্লেক্ট করে দেয়। তাহলে হোয়াইট বডি হচ্ছে গুড রিফ্লেক্টার অ্যান্ড ব্যাড অ্যাবজর্ভার। তাহলে ব্যাড অ্যাবজর্ভার মানে ব্যাড রেডিয়েটার। আর ঠিক তেমনি করে ব্ল্যাক হচ্ছে ব্যাড রিফ্লেক্টার কিন্তু গুড অ্যাবজর্ভার এবং গুড রেডিয়েটার। তো যাই হোক, এই হচ্ছে ব্ল্যাক বডি, এই হচ্ছে রেডিয়েশন। দেন স্টিফানস ল যেটা বললাম, ই ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 4, এই লটা বুঝতে পারছো, প্রপোর্শনালিটি রিলেশনটাকে তুললে একটা আমার কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। সেই কনস্ট্যান্টটাকে সিগমা দিয়ে লেখা হয়। এই যে সিগমা, এই যে সিম্বলটা, এটা হচ্ছে সিগমা সিম্বল। এই কনস্ট্যান্টটাকে বলা হয় স্টিফেন্স কনস্ট্যান্ট, এবং এটা হচ্ছে একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট। ইউনিভার্সাল কনস্ট্যান্ট এর আগে আরও পেয়েছো, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট পেয়েছো, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট পেয়েছো। সিমিলারলি স্টিফেন্স ল থেকে যে কনস্ট্যান্টটা আসে স্টিফেন্স কনস্ট্যান্ট বলা হয়। ইট ইজ অলসো এ ইউনিভার্সাল কনস্ট্যান্ট। এর ভ্যালু একটা আছে, আমার মনে থাকে না, যাকে। তো এটা তো স্টিফেন তো লটা তৈরি করেছিলেন ফর পিওরলি ব্ল্যাক বডিজ, কিন্তু বাস্তবে তো সব বডি ব্ল্যাক বডি নয়। তা সেই জন্য উনি এই লটাকে উনি করেননি, পরবর্তীকালে বোলজম্যান স্টিফানের লটাকে একটুখানি মডিফাই করলেন। এই মডিফাই করবার পর যে লটা আলটিমেটলি দাঁড়ালো সেটা হচ্ছে এই রকম আর কি। এই ই ইকুয়াল টু কী করে কি মডিফাই করেছিলেন সেগুলো তোমাদের সিলেবাসভুক্ত নয়, আপাতত এইটুকুই জেনে রাখো। ই ইকুয়াল টু সিগমা টি টু দি পাওয়ার 4 মাইনাস টি জিরো টু দি পাওয়ার 4, যেখানে টি জিরোটা হচ্ছে এনভায়রনমেন্টের টেম্পারেচার, অর্থাৎ ক্যাপিটাল টিটা হচ্ছে তোমার এর টেম্পারেচার, অর্থাৎ ব্ল্যাক বডিটার টেম্পারেচার,
যে টেম্পারেচার থেকে ও রেডিয়েট করছে, আর T0 হচ্ছে এনভায়রনমেন্ট, মানে যে পরিবেশে রাখা আছে সেই পরিবেশের টেম্পারেচার হচ্ছে T0। আর বাস্তব বস্তুর ক্ষেত্রে মানে ফর রিয়েল অবজেক্টস এই লটাকে ব্যবহার করার জন্য, ব্ল্যাক বডি তো সব বডি তো আর ব্ল্যাক বডি নয়, তা সেই জন্য এর একটু মডিফিকেশন করা হয়েছিল। সেই মডিফিকেশনটা এখানে আমাদের দরকার নেই, শুধু জেনে রাখার জন্য বলছি। এইখানে একটা এপসাইলন বলে টার্ম আনা হয়েছিল এই সিগমার আগে। এটা তো তার মানে এই যে লটার, এই যে তুমি যে এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছ E equal to sigma T to the power 4 minus T0 to the power 4, this is true for black bodies. For real bodies এখানে একটা এপসাইলন বলে একটা টার্ম আনা হয়েছিল, যেটাকে বলা হয় এমিসিভিটি অফ দ্য মেটেরিয়াল। এমিসিভিটি, এমিট করার কথাটার মানেই হচ্ছে মানে একটা বডি থেকে কতটা বিকিরণ বেরিয়ে আসছে সেটাকেই বলা হয় এমিশন। তাহলে সেই থেকে এমিসিভিটি, অর্থাৎ প্রত্যেক সারফেসেরই বা প্রত্যেক মেটেরিয়ালই একটা বেসিক নিজস্ব প্রপার্টি হচ্ছে এই এমিসিভিটি। এই এমিসিভিটি ফ্যাক্টরটাকে দিয়ে গুণ করলে এই লটাকে সুন্দর আমি উই ক্যান অ্যাপ্লাই দিস ল ফর রিয়েল সাবস্টেন্সেস অ্যাজ ওয়েল। আমরা যে কোনো বাস্তব বস্তুর ক্ষেত্রেও কিন্তু এটা এই লটা ব্যবহার করতে পারি। তা আমাদের এরপর যে জায়গায় ঢুকছি সেটা হচ্ছে নিউটনস ল অফ কুলিং। নিউটনস ল অফ কুলিং কি বলছে বলার আগে এখানে নিউটনস ল অফ কুলিংটা প্রমাণ করার চেষ্টা করেছি। আমরা এখানে ধরে নিয়েছি ইফ দ্য টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দ্য ব্ল্যাক বডি অ্যান্ড দ্য সারাউন্ডিং বি এক্স, অর্থাৎ T0টা বলেছিলাম টেম্পারেচার অফ দ্য এনভায়রনমেন্ট মানে সারাউন্ডিংস, আর টি হচ্ছে ব্ল্যাক বডি টেম্পারেচার ক্যাপিটাল টি, অবশ্যই সব অ্যাবসলিউট স্কেলে। এদের ডিফারেন্সটা যদি এক্স হয় তাহলে T মাইনাস T0, এইটা ধরে নেওয়া অনুযায়ী T মাইনাস T0 তাহলে এক্স হবে। তাহলে T ইকুয়াল টু T0 প্লাস এক্স, অসুবিধা কিছু নেই। এবার আমি ক্যাপিটাল টি এর জায়গায় T0 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4 লিখলাম, মাইনাস T0 হোল টু দি পাওয়ার 4 লিখলাম। এবার T0 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4 কে বায়োনোমিয়ালি এক্সপ্যান্ড করব। বাইনোমিয়াল থিওরেম তোমাদের শেখা হয়ে গেছে অ্যালজেব্রায়? না স্যার। আর এর স্বাগতার আচ্ছা, এটা যদি মনে রাখতে অসুবিধা হয় সেই জন্য আমরা একটা সহজ পদ্ধতি দেখব। এই যে ট্রায়াঙ্গেলটা দেখছো, এই ট্রায়াঙ্গেলটা এর আগে দেখেছো কেউ? এরকম জিনিস কিছু দেখেছো? না স্যার। সুমনের জানা আছে? এই ট্রায়াঙ্গেলকে বলা হয় প্যাসকালস ট্রায়াঙ্গেল। এটা যতদূর খুশি বাড়ানো যায় ট্রায়াঙ্গেলটা, আমরা 5টা স্টেপ লিখেছি কেবলমাত্র, এটা তলার দিকে আরো যত খুশি বাড়ানো যায়। যাকে এই ট্রায়াঙ্গেলটা কি শুধু একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে প্রথমে মনে মনে এই 1 1 1 এই দুটো লেখো, এই ধারে সবগুলো 1 1 1 1, এখানে 1 1, আমি যতটা লাইন করতে চাইছি ততগুলো 1 এধারে লিখে দেবো। এইবার এবং দেখো এইখানে একটা ফিগার আছে, এখানে দুটো ফিগার, এইখানে পরের লাইনে 3টে নাম্বার, এখানে 4টে নাম্বার, এখানে 5টা নাম্বার, এর পরের লাইন যদি লিখতাম 6টা নাম্বার হতো, তারপর লাইনে 7টা নাম্বার হতো, এইভাবে বাড়তে বাড়তে যেত। নিয়মটা হচ্ছে এই আগের লাইনের দুটো নাম্বারকে অ্যাড করে ঠিক তার মাঝে বসাবো। তাহলে 1 আর 1 অ্যাড করে 2 করেছি, এটা থেকে তো কিছু করার নেই, এখানে কেবলমাত্র 1 আছে, সেই জন্য 1 1 বসেছে। এইবার মানে এখানে কিছু নেই মানে 0 আছে, ধরো মনে মনে 0 প্লাস 1 অ্যাড করে 1 বসেছে, এদিকেও 0 আছে, 0 আর 1 অ্যাড করে 1 বসেছে। এইখানে 1 আর 1 অ্যাড করে 2 বসেছে, এইখানে ঠিক একই যুক্তিতে 1। তারপর লাইনে 1 আর 2 অ্যাড করে 3 বসেছে, 2 আর 1 অ্যাড করে 3 বসেছে, এদিকে আবার 1। এদিকে 3 আর 1 অ্যাড করে 4 বসেছে, 3 আর 3 অ্যাড করে 6 বসেছে, 3 আর 1 অ্যাড করে 4 বসেছে, এখানে 1 বসেছে। পরের লাইনে যদি যেতাম
এখানে 1 থাকতো, 4 + 1 5 হতো, 4 আর 6 10 হতো, 6 আর 4 আবার 10 হতো, 4 + 1 5 হতো, আবার 1 হতো। বুঝতে পারছো কিভাবে ট্রায়াঙ্গেলটাকে এক্সপ্যান্ড করছি? সেটুকু বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ এটা করে লাভ কি? লাভ হচ্ছে এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো আসলে এই বায়োনোমিয়াল এক্সপ্যানশনের কোএফিসিয়েন্ট। কিরকম? না a + b হোল স্কোয়ারটা ভাবো, তাহলেই ভালো করে বুঝতে পারবে। a স্কোয়ার + 2ab + b স্কোয়ার, a স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1, ab এর কোএফিসিয়েন্ট 2, b স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1, তারপরে a + b হোল কিউব, a কিউব + 3a² b + 3ab² + b কিউব। দেখো 1 3 3 1। বুঝতে পারা যাচ্ছে কি বলতে চাইছি? এইবার পরের লাইনে আমরা এখানে আমাদের যেহেতু টু দি পাওয়ার 4 আছে, তাহলে আমরা এটাকে এই সিস্টেম অনুযায়ী এক্সপ্যান্ড করতে পারবো। বায়োনোমিয়াল সিরিজের নিয়ম হচ্ছে, যেমন তুমি কিউবের ফর্মুলাটা ভাবলেই বুঝতে পারবে, a + b হোল কিউবের যে ফর্মুলাটা আছে, a + b হোল কিউবের ফর্মুলাটায় প্রথম টার্ম হচ্ছে a কিউব, দ্বিতীয় টার্ম হচ্ছে 3a² b। ভালো করে ভাবো, ফার্স্ট টার্মে b এর পাওয়ার কত? ফার্স্ট টার্মে কি b নেই? হ্যাঁ আছে, দেখতে পাচ্ছি না, b⁴ আছে, a কিউব b⁴ ফার্স্ট টার্ম। তারপরের টার্ম 3a²b, অর্থাৎ a এর পাওয়ার 1 কমলো, b এর পাওয়ার 1 বাড়লো। তারপরের টার্ম 3ab², a এর পাওয়ার আরো 1 কমলো, b এর পাওয়ার আরো 1 বাড়লো। আর শেষকালে b কিউব। b কিউব মানে সেখানে a নেই তা নয়, ওটা আসলে a⁴ b কিউব, অর্থাৎ a এর পাওয়ার আরো 1 কমলো, b এর পাওয়ার আরো 1 বাড়লো। এইভাবে বাইনোমিয়ালি একটা সিরিজ এক্সপ্যান্ডেড হয়, মানে যে কোনো বাইনোমিয়াল সিরিজ। আমরা এখানে t0 + x হোল টু দি পাওয়ার 4 আছে, আমরা এটাকে ওই বাইনোমিয়াল সিরিজ অনুযায়ী ভাঙতে গেলে t0 টু দি পাওয়ার 4 লিখেছি। অ্যাকচুয়ালি এখানে t0 টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 0 ফার্স্ট টার্ম, এর কোএফিসিয়েন্ট কত? 1, কারণ এটা আমার 1 আছে বলে। সেকেন্ড টার্ম কি হবে? এর কোএফিসিয়েন্ট হবে 4, এখানে 4 লিখেছি। তাহলে এখানে এর পাওয়ার 1 কমেছে, t0 কিউব x, তারপর একটা 6, এই যে 6 t0 কিউবটা t0 স্কোয়ার হয়েছে, এটা এক্সট্রা আরেক ঘর বেড়েছে পাওয়ার, তাহলে x² হয়েছে, প্লাস 4, এটা আরেক ঘর কমেছে, t0 হয়েছে, x³ হয়েছে, প্লাস x টু দি পাওয়ার 4, x³ বেড়ে x টু দি পাওয়ার 4 হয়েছে, এই যে এই কোএফিসিয়েন্টটা। কিন্তু এর সঙ্গে তো আমার t0 টু দি পাওয়ার 0 অলরেডি গুণ আছে, সেটা এনিথিং টু দি পাওয়ার 0 ইজ 1, সেই জন্য লেখা হয় না। মাইনাস t0 টু দি পাওয়ার 4, সেই মাইনাস t0 টু দি পাওয়ার 4 কে এখানে লিখে দেওয়া হয়েছে। তাহলে t0 টু দি পাওয়ার 4, t0 টু দি পাওয়ার 4 ক্যান্সেলস আউট। দেখো এই এক্সপ্যানশনটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ স্যার ক্লিয়ার। এবার আমরা যদি এই এক্সটাকে খুব স্মল ধরে নিই, অর্থাৎ ব্ল্যাক বডিটা টেম্পারেচার আর সারাউন্ডিং এর টেম্পারেচার ডিফারেন্সটা খুব কম হয় যদি, তাহলে এই হায়ার অর্ডার টার্মগুলো আমরা নেগলেক্ট করতে পারি। x² x³ x টু দি পাওয়ার 4 তো আছেই, মানে এই টার্মটা আমরা নেগলেক্ট করতে পারি, এই টার্মটা নেগলেক্ট করতে পারি, মানে যেটা ছোট সেটা স্কোয়ার কিউব করলে আরো ছোট হবে, সেই জন্য আমরা নেগলেক্ট করলাম। x² x টু দি পাওয়ার 4, এইগুলো x² x³ x টু দি পাওয়ার 4টাকে লিখতে ভুলে গেছি, ক্যান বি নেগলেক্টেড। তাহলে পরে কি রইল? কেবলমাত্র 4t0 কিউব x, অর্থাৎ E ইকুয়াল টু সিগমা, সিগমা বাইরে আছে, ইন্টু 4t0 কিউব x। তাহলে এই 4t0 কিউব, পরিবেশের উষ্ণতা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এই 4 সিগমা t0 কিউব এটাকে কে ধরে নাও। তাহলে t0টা কি, এখানে xটা কি ছিল? xটা আমি প্রথমে ধরেছিলাম t - t0, অর্থাৎ E ইকুয়াল টু কে t - t0, অর্থাৎ E ইজ প্রপোর্শনাল টু t - t0। অর্থাৎ
কোনো একটা বডি টেম্পারেচার যখন পরিবেশের থেকে খুব বেশি নয়, অর্থাৎ পরিবেশের সঙ্গে সেই বডিটার উষ্ণতা পার্থক্য খুব কম, তখন সেই বডিটা যে এনার্জি বা থার্মাল এনার্জি রেডিয়েট করবে সেটা এই টি মাইনাস টি জিরো অর্থাৎ ওই ডিফারেন্সের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। এবং এইখান থেকে একটা জিনিস, একটা সহজ কনজেকচার বোঝাতে পারি তোমাদের। তোমাদের সেই বালতি জল গরম করা চান করার একটা গল্প বলেছিলাম থট এক্সপেরিমেন্টের মতো, মনে আছে? যে একটা গরম জল মানে করবে, করে তারপর আগে ঠান্ডা জল মিশিয়ে রেখে দেবে 50°C দিয়ে 10 মিনিট অপেক্ষা করবে, আর একটায় গরম জল ঢালবার পর ঠান্ডা জল মেশাবে না, দিয়ে 10 মিনিট অপেক্ষা করে ঠান্ডা জল মেশাবে। মনে পড়ে এই এক্সপেরিমেন্টটা? আলোচনা করেছিলাম যে তোমাদের সঙ্গে। হ্যাঁ স্যার, আগের দিন। হ্যাঁ, এই এক্সপেরিমেন্টটায় একটা কথা বেরিয়ে এসেছিল যে পরিবেশের সঙ্গে যত উষ্ণতা পার্থক্য বেশি হবে তত রেট অফ রেডিয়েশন বা এনার্জি বিকিরণের হার তত বেশি হবে, তত দ্রুত শক্তি বিকিরণ ঘটবে, অর্থাৎ রেডিয়েশনটা অনেক দ্রুত হারে ঘটবে। এবং তার মানে বুঝতেই পারছো, টি মাইনাস টি জিরো যখন বেশি, অর্থাৎ পরিবেশের সঙ্গে উষ্ণতা পার্থক্য যখন বেশি, তখন ইও বেশি। আর তার মানে এনার্জি বিকিরণ করবে, এনার্জি বিকিরণ করলে কোনো একটা গরম বস্তু থেকে থার্মাল এনার্জি বিকিরণ করলে তাহলে সেই বস্তুটা আস্তে আস্তে কী হবে, ঠান্ডা হয়ে যাবে। তাহলে তখন টি মাইনাস টি জিরো ধীরে ধীরে কমে যাবে, এই ডিফারেন্সটা আস্তে আস্তে কমবে, একটা সময় শূন্য হয়ে যাবে, পরিবেশের সঙ্গে সেই বস্তুর উষ্ণতা সমান হয়ে যাবে। সেটা যদি নাও হয়, মানে আস্তে আস্তে পরিবেশের সঙ্গে উষ্ণতা পার্থক্য কমবে, তখন শক্তি বিকিরণের হারটাও কিন্তু কমবে। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যেমন ধরো একটা বেশি উষ্ণ বস্তুকে টাচ করলে আমাদের বেশি গরম লাগে, কম উষ্ণ বস্তুকে টাচ করলে কম গরম লাগে। এটা যদিও রেডিয়েশনের থেকে এটা বেশি কন্ডাকশনের ব্যাপার, কিন্তু তবুও তুমি একটা বেশি উষ্ণ বস্তুর কাছে হাত নিয়ে গেলে, ধরো ঠেকালে না, একটা কম উষ্ণ বস্তুর কাছে হাত নিয়ে গেলে সেক্ষেত্রে বেশি উষ্ণ বস্তুটা বেশি গরম লাগবে। তার কারণ হচ্ছে সে তোমার হাতের আঙুলের তুলনায় তার টেম্পারেচারটা অনেকটা বেশি, টেম্পারেচার ডিফারেন্সটা বেশি, সে বেশি শক্তি রেডিয়েট করছে। আবার যেটা টেম্পারেচার কম যে বস্তুটা, সেটা যখন তুমি তোমার হাতের কাছে নিয়ে আসছো তখন সে কম শক্তি বিকিরণ করছে বলে তুমি কম গরম অনুভব করছো। এই আচ্ছা, এরপর কি আছে? এরপর আমরা এই এই জিনিসটা, এই নিউটনস ল অফ কুলিংটা আমাদের স্কুলে তো তোমরা সুযোগ পেলে না প্র্যাকটিক্যাল করার। এটা একটা এক্সপেরিমেন্ট আছে আর কি তোমাদের, সেই এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে এটাকে হিসেব করতে হয়। বেশ, দেখি সেই হিসেবটা করে দেখিয়েছি কীরকম। না, আমরা এইচ ইকুয়াল টু এমএসটি তো ক্লাস 9-এ পড়েছি অলরেডি। হিট গেইন ইকুয়াল টু হিট লস্ট কতটা হয় সেটা অলরেডি আমাদের জানা জিনিস। তা সেই ফর্মুলা অনুযায়ী এইচ ইকুয়াল টু এমএসটি, এখানে এইচ নেই, এখানে কি আছে? কিউ। কিউ ইকুয়াল টু এমএস, মাস ইন্টু স্পেসিফিক হিট ইন্টু টেম্পারেচার ডিফারেন্স। এমএসটি যেটা বলতাম, টিটা তো শুধু তাপমাত্রা ছিল না, টিটা ছিল তাপমাত্রা পার্থক্য, টেম্পারেচার ডিফারেন্স। তাহলে এখানে টেম্পারেচার ডিফারেন্স কত, এতক্ষণ যে আলোচনা করছিলাম সেখানে টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে টি মাইনাস টি জিরো। ক্যালকুলাসের ভাষায় এটাকে কি লিখতে পারি? ডিকিউ ইকুয়াল টু এমএস ইন্টু ডি ইন্টু ক্যাপিটাল টি। এই টি মাইনাস টি জিরোকে ক্যাপিটাল ডি ইন্টু ক্যাপিটাল টি, অর্থাৎ এই স্মল চেঞ্জ অফ টেম্পারেচার ডিটি দিয়ে লিখতে পারি। তাহলে তাপ ক্ষয়ের হার, রেট অফ হিট লস, মানে রেট মানে যে হারে হিটটা লস হচ্ছে আর কি মেটেরিয়ালটা, ধরো ডিটি পরিমাণ টাইমে এই ডিকিউ পরিমাণ হিট সে লস করছে, তাহলে রেট অফ হিট লস ডিকিউ ডিটি। এটা ডিকিউ বাই ডিটি পড়ার সময় পড়া হয় না, ডিকিউ ডিটি বলা হয়। এটা সময় দিয়ে ভাগ করলে সবসময় রেট পাওয়া যায়। তাহলে ডিকিউ ডিটি ইকুয়াল টু এমএস, এগুলো তো কনস্ট্যান্ট টার্ম, তাহলে ডিটি বাই ডি ইন্টু ক্যাপিটাল টি বাই ডি ইন্টু স্মল টি, এই দাঁড়ালো। এবার আমরা ধরে নিচ্ছি এখানে একটা অ্যাপ্রক্সিমেশন, থিটা হচ্ছে হায়ার টেম্পারেচার আর থিটা জিরো হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার।
তাহলে ডিকিউ ডিটিটা আমাদের নিউটনস ল অফ কুলিং অনুযায়ী তাহলে প্রপোর্শনাল টু হলো থিটা মাইনাস থিটা জিরো, অর্থাৎ এই ডিটিটাকে আমরা এই এইভাবে লিখছি, অর্থাৎ এই ডিটি বাই স্মল ডিটি এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা আসলে তার মানে টেম্পারেচার কমার হার, ক্যাপিটাল মানে ডি ইন্টু ক্যাপিটাল টি বাই ডি ইন্টু স্মল টি, এই জিনিসটা আসলে টেম্পারেচার কমার হার। তাহলে কমার হার যদি এইটা হয় তাহলে আমাদের ডিকিউ ডিটি ইজ প্রপোর্শনাল টু থিটা মাইনাস থিটা জিরো হওয়া উচিত, তাপ ক্ষয়ের হারটা। তাহলে থিটা মাইনাস থিটা জিরো লেখা হয়েছে কারণ যেহেতু কুল করছে সিস্টেমটা, থিটাটা হায়ার টেম্পারেচার। তাহলে এইখানে আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে এলাম এ, এই প্রপোর্শনালিটি চিহ্নটাকে তোলবার জন্য। এবার আমি একটু বাদে করছি, আমি ক্লাস নিচ্ছি, একটু বাদে করছি। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে ডিকিউডিটি ইকুয়াল টু এ থিটা মাইনাস থিটা জিরো। আবার এমনি আমাদের যে এই যে ফর্মুলা কিউ ইকুয়াল টু এম এস টি মাইনাস টি জিরো, এই টি ক্যাপিটাল টি জিরো এগুলোর বদলে এখন থিটা দিয়ে লিখছি। তাহলে এই এক্সপ্রেশনটা দাঁড়াবে এই, এটাকে ডিডিটি মানে উইথ রেসপেক্ট টু টাইম যদি ডিফারেন্সিয়েট করি, ডিকিউডিটি ইকুয়াল টু এম এস থিটা মাইনাস থিটা জিরো ইজ ইউর ডি থিটা ডিটি। তাহলে এবার এম এস ডি থিটা ডিটি, এটা তো হিট গেইনের ফর্মুলা, তাহলে এম এস ডি থিটা ডিটি ইকুয়াল টু এইটা মাইনাস চিহ্ন দেবো কারণ কুলিং হচ্ছে বলে, অর্থাৎ এই হিটটা বেরিয়ে যাচ্ছে সিস্টেম থেকে, এ ইন্টু থিটা মাইনাস থিটা জিরো। তাহলে এবার আমি এই থিটা মাইনাস থিটা জিরোটা এ পাশে নিয়ে চলে আসবো কারণ তোমার এইখানে ডি থিটা আছে, মানে ভেরিয়েবলটা একই রকম হওয়া দরকার। তাহলে এটাকেও গুণ করে দিয়েছি, তাহলে এম এস বাই এ ইন্টু ডি থিটা বাই থিটা মাইনাস থিটা জিরো মাইনাস যেমন আছে ডিটি। এই ধরনের ইকুয়েশনকে বলা হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাকে ইন্টিগ্রেট করলে আমরা অ্যালজেব্রিক ইকুয়েশন ফেরত পাবো। এই জিনিস ইন্টিগ্রেট করতে গেলে কি করতে হবে দেখি, ডিটি ইকুয়াল টু, তাহলে এই জিনিসটাকে আমরা কে ধরে নিয়েছি, এম এস বাই এটাকে মাইনাস কে ডি থিটা বাই থিটা মাইনাস থিটা জিরো। এইবার সাবস্টিটিউশন করতে হয়, একটা ইন্টিগ্রেশন এখনো শেখনি সেই জন্য বোঝাতে পারবো না পুরোটা। থিটা মাইনাস থিটা জিরো ইকুয়াল টু জেড ধরেছি প্রথমে। এবার এর ডেরিভেটিভ করলে থিটা জিরো তো ইনিশিয়াল টেম্পারেচার, সেটা তো একটা কনস্ট্যান্ট, তার ভ্যালু আছে, তাহলে এটা কনস্ট্যান্ট টার্ম। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে ডি থিটা ইকুয়াল টু ডিজেড। এবার when theta tends to theta, z tends to theta minus theta 0, অনেক এটা কি করে পেলাম না, থিটার জায়গায় থিটা বসালাম, থিটার জায়গায় যদি থিটা বসাই তাহলে z ইকুয়াল টু থিটা মাইনাস থিটা 0 হয়। আর যখন থিটা টেন্ডস টু থিটা 0, অর্থাৎ থিটার জায়গায় যদি থিটা 0 বসাই তাহলে থিটা 0 মাইনাস থিটা 0, z টেন্ডস টু 0। আর একটা জিনিস বলে দিই, log x এর ডেরিভেটিভ জানো নিশ্চয়ই, ddx করলে কি হয় 1/x। তাহলে এই যে ফর্মটা, এই ডি থিটা বাই থিটা মাইনাস থিটা জিরো, এই ফর্মটা কি দাঁড়াচ্ছে না, ডি থিটা সমান ডিজেড, তাহলে এই জায়গাটায় ডিজেড বসবে, আর থিটা মাইনাস থিটা জিরোর বদলে কি বসবে জেড, অর্থাৎ 1/z ইন্টু ডিজেড। তাহলে আমরা log x এর ডেরিভেটিভ করলে 1/x পাই, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন করলে নিশ্চয়ই log x পাবো। দেখি এখানে করা আছে কিনা। এখানে আমরা এই লিমিটটা না বসিয়ে একটা নতুন ইচ্ছে মতো লিমিট বসিয়ে নিয়েছে, কারণ ওটা একটু জটিল হয়ে যাবে বলে। থিটা 1 থিটা 2 করে বসিয়ে নিয়েছে, বাদ বাকিটা 0 টু টি হচ্ছে সময়, টি মানে টাইম যখন কাউন্ট করতে শুরু করছি সেটা 0 এবং যখন শেষ করছি সেটা টি। আর টেম্পারেচার রেঞ্জটা হচ্ছে থিটা 1 টু থিটা 2। তাই করলে এই ডিজেড বাই জেড এর ইন্টিগ্রেশন হবে তাহলে লগ জেড, একটু আগেই দেখলে। তাহলে নিয়ম হচ্ছে একবার প্রথমে আপার লিমিট বসাবো, তারপরে লগ জেড এর জায়গায় তোমার আগে জেড এর ভ্যালুটা বসাতে হবে, জেড এর ভ্যালুটা ছিল থিটা মাইনাস থিটা 0 বসালাম। এবার আপার লিমিট অর্থাৎ থিটার জায়গায় থিটা 2 বসাবো, গোটা ফাংশনটা মাইনাস লিখে, কে তো কমন ছেড়ে দাও,
আবার থিটার জায়গায় থিটা ওয়ান বসাবো। এই যে লগ অফ থিটা, থিটার জায়গায় থিটা টু বসিয়েছি, থিটা টু মাইনাস থিটা জিরো মাইনাস লগ অফ থিটা ওয়ান মাইনাস থিটা জিরো, ব্র্যাকেটটা ক্লোজ করা হয়নি এখানে। তাহলে লগ এ মাইনাস লগ বি মানে হচ্ছে ফর্মুলাটা হচ্ছে থিটা টু মাইনাস থিটা জিরো, মানে লগ এ বাই বি হয়ে যাবে থিটা টু মাইনাস থিটা জিরো বাই থিটা ওয়ান মাইনাস থিটা জিরো ইকুয়াল টু এই মাইনাসটাকে ইনকর্পোরেট করে দেওয়া যায়, এটা উল্টে দিয়েছি দেখো, এই থিটা টু মাইনাস থিটা জিরোটাকে তলায় নামিয়েছি, থিটা ওয়ান মাইনাস থিটা জিরোকে উপরে তুলেছি, তাহলে মাইনাস চিহ্নটা উড়ে গেল। তাহলে এই ফর্মুলাটা থেকে আমরা টাইমটা হিসেব করতে পারবো, অর্থাৎ কতটা সময় লাগবে এই টেম্পারেচারটা কমতে। এবং এই তোমাদের যে এক্সপেরিমেন্টটা করতে হতো সেটা হচ্ছে প্রথমে মোম গলিয়ে নেওয়া হতো প্রায় ধরো 90°C এইরকম টেম্পারেচারে, প্যারাফিন দেওয়া থাকতো সিস্টেমে, প্যারাফিনটাকে গলিয়ে নিয়ে একটা থার্মোমিটার দিয়ে দেওয়া হতো। এবার থার্মোমিটার দেওয়ার পর তুমি একটা তোমার ঘড়ি দেওয়া হতো, ঘড়ির সঙ্গে তুমি থার্মোমিটার রিডিংটা কীভাবে ফল করছে সেটা নোট করতে। প্রথম হয়তো 30 সেকেন্ড অন্তর অন্তর নিতে, তারপর আস্তে আস্তে 1 মিনিট অন্তর অন্তর, তারপরে 2 মিনিট অন্তর অন্তর, তারপরে 5 মিনিট অন্তর অন্তর, 10 মিনিট অন্তর অন্তর, এরকম তুমি প্রায় গোটা 20 রিডিং নিতে। এবং সেক্ষেত্রে দেখা যাবে যে গ্রাফটা পাওয়া যেত, সেই গ্রাফটা লগারিদমিক গ্রাফ, মানে এই যে লগ ফাংশন হিসেবে বেরোচ্ছে। এবং মানে অর্থাৎ টাইম যত আস্তে আস্তে এগোচ্ছে, মানে টেম্পারেচার কমার হারটাও তত কমছে, এবং থিওরিটিক্যালি ইট উইল টাচ দ্য টাইম অ্যাক্সিস অ্যাট টাইম টি ইকুয়াল টু ইনফিনিটি। হিসেব মতো লগারিদমিক কার্ভ যদি প্লট করা হয়, যদিও বাস্তবে প্র্যাকটিক্যালি পারফেক্ট বলে তো কিছু হয় না, তা সেই রকম ক্ষেত্রে তোমার এই লগারিদমিক কার্ভটা ঠেকে যাওয়ার কথা। কারণ কিন্তু তোমরা ওই রেঞ্জ অবধি এক্সপেরিমেন্ট করতে পারবে না স্কুল আওয়ার্সের মধ্যে, কারণ তোমরা হয়তো 90°C প্যারাফিনের টেম্পারেচার তুলে দিলে তোমাদের টেম্পারেচার কমে কমে বড় জোর 50-এ নামবে। হ্যাঁ, তারপরে 40-30, এখন শীতকাল আরও কম। হ্যাঁ, এই টেম্পারেচারে নামতে অনেক সময় লাগে, 3-4 ঘন্টা সময় লাগে। সেই সময় তো আর ক্লাস করা সম্ভব নয় যে পরিবেশের টেম্পারেচারের সঙ্গে একদম ইকুয়াল হয়ে গেল। তো যাই হোক, ট্রেন্ডটা বোঝা যায় যে হ্যাঁ লগারিদমিক হচ্ছে, এই নিউটনস ল অফ কুলিং। আর উইন্স ডিসপ্লেসমেন্ট ল, এই জায়গাটা একটু আলোচনা করে দিই, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। এই জায়গাটা খুব মজার, সেটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে শিখে এসছি বা শেখানো হয়েছে আমাদের যে সূর্যের আলো থেকে কেবলমাত্র 7টা রঙের আলো বেরোয়, ভিবজিওর, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, তারপর গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। এটা কিন্তু সর্বৈব ভুল, একদমই ভুল। তাহলে কি হয় স্যার? সূর্য থেকে, যে কোনো হট বডি থেকে, সূর্য শুধু নয়, যে কোনো হট বডি থেকে ইনফাইনাইট নাম্বার অফ কালার্সের আলো বেরোতে পারে, ইনফাইনাইট নাম্বার। তুমি যেটাকে লাল বলে দেখছো তার মধ্যে হয়তো কয়েক লক্ষ লাল মিশে আছে, তুমি যেটাকে নীল বলে দেখছো তার মধ্যে হয়তো কয়েক কোটি নীল রং মিশে আছে, বাট আওয়ার আই কান্ট সি দেম সেপারেটলি। সেটা আমাদের আইয়ের লিমিটেশন, বা আমাদের হাতে যে অপটিক্যাল ইনস্ট্রুমেন্টসগুলো আছে তাদের লিমিটেশন, যে তারা ওইগুলোকে সেপারেট করতে পারে না। থিওরিটিক্যালি কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ ওয়েভলেন্থস তার মধ্যে মিশে থাকতে পারে। এমনকি শুধু ভিজিবল রেঞ্জের নয়, সূর্য থেকে এক্স রেও আসে, আলট্রাভায়োলেটও আসে, ইনফ্রারেডও আসে। ইনফ্রারেড তো আসেই, নাহলে থার্মাল এনার্জিটা পাই কি করে আমরা? গরম তো মানে হিট এনার্জি তো পাই। তার মানে সব রকমের ওয়েভলেন্থ, থিওরিটিক্যালি স্টার্টিং ফ্রম 0 টু ইনফিনিটি, সব রকমের ওয়েভলেন্থের আলোই কিন্তু সূর্য থেকে আসতে পারে। শুধু তাই নয়, সূর্য বলে নয়, সূর্য তো একটা উদাহরণ হিসেবে নিলাম, যে কোনো হট বডি থেকে, যে কোনো গরম বডি থেকে যে তোমার থার্মাল এনার্জিটা রেডিয়েট করছে সেটা তো আসলে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে তার একটা ওয়েভলেন্থ থাকবে। তাহলে সেই ওয়েভলেন্থটা কিন্তু থিওরিটিক্যালি 0 টু ইনফিনিটি যা খুশি হতে পারে থিওরিটিক্যালি, কিন্তু টেম্পারেচার
তার মানে একটা জিনিস বুঝতে পারছো, ওয়েভলেন্থ যত ছোট হবে তত বেশি এনার্জি বডিটা লিবারেট করবে। কারণ তোমরা প্ল্যাঙ্কস ল অফ রেডিয়েশন পড়েছো, ইজ প্রপোর্শনাল টু নিউ, মানে ই ইকুয়াল টু এইচ নিউ, প্ল্যাঙ্কস ল পড়েছো। তাহলে নিউ হচ্ছে ওয়েভ ফ্রিকোয়েন্সি, আর সেই প্ল্যাঙ্কস লটাকে যদি ওয়েভলেন্থের ভার্সনে লেখা হয় ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, ই ইজ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা, ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ। তাহলে ল্যামডা যত ছোট হবে এনার্জি তত বাড়বে, ল্যামডাটা ডিনোমিনেটরে থাকে। তাহলে যত কোনো একটা বডি হট হবে সেখান থেকে তত ছোট ওয়েভলেন্থ বেশি বেরোবার প্রবণতা লক্ষ্য করা যাবে। অর্থাৎ একটা বডি টেম্পারেচার ধরো 40 ডিগ্রি সেলসিয়াস, সেখান থেকে ওই তো বললাম 0 থেকে ইনফিনিটি সব ধরনের ওয়েভলেন্থের ওয়েভই বেরোতে পারে ঠিকই, কিন্তু বেশি কোন ওয়েভলেন্থ বিশিষ্ট ওয়েভ বেরোবে তার একটা প্রবণতা বা তার একটা প্রবাবিলিটি আছে। এই প্রবাবিলিটিটা দেখা যাবে 40 ডিগ্রি সেলসিয়াস বডি টেম্পারেচার যখন বডিটার, সেখান থেকে যে ওয়েভলেন্থ বিশিষ্ট ওয়েভটা বেরোচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে, বডিটার টেম্পারেচার যখন 60 ডিগ্রি সেলসিয়াস, তখন হয়তো তার চেয়ে আরেকটু ছোট ওয়েভলেন্থ বিশিষ্ট একটা ওয়েভ তার কিন্তু বেরিয়ে আসার মানে রেডিয়েটেড হওয়ার প্রবাবিলিটিটা আরেকটু বেশি। সূর্যের টেম্পারেচার অনেক বেশি, তাহলে সূর্যের থেকে যে তোমার ওয়েভলেন্থের আলো আসবে সেই আলোটার মানে তোমার কি বলবো ওয়েভলেন্থটা আরও ছোট হবে। এবং নিজেদের সূর্য অবধি যেতে হবে না, নিজেদের মানে কমন সেন্স লাগালেই বুঝতে পারবে যে ধরো যখন একটা লোহার রডকে তুমি 5 মিনিট মতো উনুনে রেখেছো, সেখান থেকে তুমি তার কাছে হাত নিয়ে গেলে টাচ করলে না, তুমি গরম ফিল করলে, হিটটা ফিল করলে, রেডিয়েটেড হিটটা তোমার হাতে এসে লাগলো, সেই হিটটা ইনফ্রারেড রিজিয়নে, অর্থাৎ রেড কালারের থেকেও কিন্তু তার তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থটা হচ্ছে বড়। তুমি আরও খানিকক্ষণ, আরও হয়তো 15 মিনিট তুমি আগুনে রাখলে, দেখলে আস্তে আস্তে ওই লোহার রডটা খুব ডাল রেড কালার একটা দেখা যাচ্ছে, অর্থাৎ সেখান থেকে মৃদু লাল আলো বেরিয়ে আসছে। তার মানে কি সেখান থেকে ইনফ্রারেড তখন বেরোচ্ছে না? হ্যাঁ বেরোচ্ছে, কিন্তু লালটা বেশি পরিমাণে বেরোচ্ছে বলে তুমি লালটা দেখতে পাচ্ছ। আগে কি লাল বেরোচ্ছিল না? হ্যাঁ বেরোচ্ছিল, কিন্তু তার ইন্টেন্সিটি এত কম ছিল তুমি দেখতে পাচ্ছিলে না। কারণ আমি তো একটু আগেই বলেছি 0 টু ইনফিনিটি সব রকমের ওয়েভলেন্থই বেরোবে, কেউ বেশি বেরোবে কেউ কম বেরোবে। তাই মোস্ট প্রবাবল ওয়েভলেন্থের ভ্যালুটা যত বডিটা টেম্পারেচার বাড়বে তত ওয়েভলেন্থটা কি হবে, ছোট হয়ে যাবে। তুমি যদি ওই লোহার রডটাকে আরও গরম করো তখন দেখবে ব্রাইট রেড, অর্থাৎ ওয়েভলেন্থ আরও ছোট হলো, মোস্ট প্রবাবল ওয়েভলেন্থটা আরও ছোট হলো। আমি তাই জন্য মোস্ট প্রবাবল কথাটা ব্যবহার করছি। তুমি যদি আরও গরম করো দেখবে ইয়েলো হয়ে যাবে ওই লোহার রডের কালারটা, তার মানে বুঝতেই পারছো লাল থেকে ইয়েলোর দিকে যাচ্ছি, মানে দ্য ওয়েভলেন্থ ইজ গেটিং শর্টার। তাহলে মোস্ট প্রবাবল ওয়েভলেন্থ আরও ছোট হয়ে গেল। এই যে গ্রাফটা আঁকা হয়েছে, এই গ্রাফটায় দেখো ভালো করে, এটা হচ্ছে ওয়েভলেন্থ অ্যাক্সিস, এটা এনার্জি অ্যাক্সিস। ওয়েভলেন্থ ডান দিকে বাড়ছে, তাহলে বাঁ দিকে কমছে, তাহলে বাঁ দিকে যত কমছে তার মানে এনার্জি বাড়ছে, প্ল্যাঙ্কস ল অফ রেডিয়েশন। এবং এই যে এই পিকটা কি, এই যে গ্রাফের এই যে পিকটা হচ্ছে মোস্ট প্রবাবল ওয়েভলেন্থের ভ্যালু, অর্থাৎ কোন ওয়েভলেন্থ বিশিষ্ট তরঙ্গের এনার্জি সবচেয়ে বেশি বেরিয়ে আসছে সেইটা হচ্ছে এই ল্যামডা দিয়ে ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 লেখা হয়েছে। অর্থাৎ এই মানে এই মিন ওয়েভলেন্থ বিশিষ্ট ওয়েভটার ম্যাক্সিমাম এনার্জি দেখো এতটা, এই ল্যামডা 2 ওয়েভলেন্থ বিশিষ্ট ওয়েভটার এনার্জি তার চেয়ে কম, ল্যামডা 3 ওয়েভলেন্থ বিশিষ্ট ওয়েভটার এনার্জি আরও কম। অর্থাৎ ডান দিকে যত যাচ্ছে ওয়েভলেন্থ তো বাড়ছে, ওয়েভলেন্থ যত বাড়বে এনার্জি তত কমবে, এবং মিন ওয়েভলেন্থের এনার্জি কমছে। তো এই যে গ্রাফের এই যে পিক পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোকে যদি এরকম ডট মানে কাল্পনিক একটা ডটেড লাইন দিয়ে এরকম তো ধরো অসংখ্য এরকম বিভিন্ন ওয়েভলেন্থের জন্য আমরা এখানে 3টে দেখিয়েছি মোটে, এরকম অসংখ্য এরকম টাইপের মানে গ্রাফ আসতে পারে। তা সেই পয়েন্টগুলো, পিক পয়েন্টগুলো ঠেকিয়ে তার মানে আমি এরকম একটা কার্ভ লাইন পাবো। সেই কার্ভ লাইনটা ভেবে দেখো, তোমরা সেই বয়েলস ল পড়েছিলে ক্লাস 10-এ, ওই পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, গ্রাফের নেচারটা কেমন ছিল, পি ভার্সেস ভি কার্ভটা, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। দেখো এই যে গ্রাফটা এসছে
এই গ্রাফটাও সেই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার মতোই দেখতে লাগছে না? এই দিকটা এই যে ডটেড লাইন দিয়ে যে গ্রাফটা এঁকেছি আমি এই পিক পয়েন্টগুলোকে ঠেকি, এবং তার রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার গ্রাফের নেচার হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। এক্স আর ওয়াই অ্যাক্সিসে যদি আমি যদি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলাকে প্লট করতে চাই, তাহলে আমার ইকুয়েশন হবে, অ্যালজেব্রিক ইকুয়েশন হবে এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো এইখান থেকে এই উইন বললেন এই ল্যামডা এম অর্থাৎ মিন ওয়েভলেন্থ, উনি মিন ওয়েভলেন্থ কথাটা ব্যবহার করেছিলেন। উনি এই ল্যামডা ওয়ান ল্যামডা ওয়ানকে এইটার মিন ওয়েভলেন্থ বলেছেন, ল্যামডা টুকে এইটার মিন ওয়েভলেন্থ বলেছেন। আমি মিন বললাম না, মোস্ট প্রবাবল ওয়েভলেন্থ বললাম কথাটা। ইন্টু টি ইন্টু টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচার অ্যাক্সিসে মানে যদি আমি তার মানে যত টেম্পারেচার বাড়বে ল্যামডা এম তত তার মানে ছোটো হবে। দেখো এই প্রোডাক্টটা মনে মনে ভাবো যে যত তোমার টেম্পারেচার বাড়বে ল্যামডা এম তত ছোট হবে, তবেই তো এই গুণফলটা কনস্ট্যান্ট, সেই বয়েলস ল এর মতো না? অর্থাৎ এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এর নেচারটা এদিকে আমি ওয়েভলেন্থ প্লট করবো আর এদিকে টি পট প্লট করবো, এইরকম টাইপের গ্রাফটা আমার দেখা যাবে আর কি। এই হচ্ছে উইন্স ডিসপ্লেসমেন্ট ল। তাকে বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝতে পারা গেছে। হ্যাঁ স্যার। বেশ, তাহলে আজকে এখানে শেষ করছি। তাহলে এই রেডিয়েশন চ্যাপ্টারটা শেষ হলো। ভালো করে পুরো চ্যাপ্টারটা পড়বে, কোথাও যদি সমস্যা নেক্সট ক্লাসে আমায় জিজ্ঞাসা করবে।